দিনের পর রাত, রাতের পর দিন এভাবেই চলছে সময়। শ্রাবণ অফিসের কাজ শেষ করে অফিস থেকে বের হলো। গাড়িতে উঠতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। শ্রাবণ চুপচাপ বাহিরের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ এমনিতেই কম কথা বলতো, আর এখন তো প্রয়োজন ছাড়া কোনো শব্দ বের করে না। হঠাৎ ওর মনে হলো সামনে কাউকে দেখেছে। ড্রাইভারকে গাড়ি থামাতে বলে বাহিরে তাকালো। এতিমখানা থেকে মেঘলা বের হয়ে এদিক ওদিক তাকালো। কিছু সময় রাস্তার পাশে দাঁড়িয়ে কিছুর জন্য অপেক্ষা করছে। শ্রাবণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘলার দিকে। মনে উকি দিচ্ছে হাজারটা প্রশ্ন। এই মেয়ে এত রাতে এখানে কি করে? এতিমখানায় এর কাজ কি? নাকি এতিমখানা থেকে চুরি করতে এসেছে? হঠাৎ শান্ত মস্তিষ্ক গরম হয়ে গেল, মন মেজাজ বিগড়ে গেল। লাস্ট পর্যায়ে এতিমখানা। শ্রাবণের চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল। আজ এই মেয়ের কোনো কুকীর্তি করতে গিয়ে ধরা খেলে কাল নিউজে খুব সুন্দর করে লেখা থাকবে, বিশিষ্ট ব্যবসায়ী শ্রাবণ চৌধুরীর বউ চুরি ছিনতাই করতে গিয়ে ধরা খেয়েছে। মুখে না মানলেও ও কাগজ কলমে তো বউ। শ্রাবণ চোখ মেলে আবার রাস্তার পাশে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকালো। সাদা টি শার্টের উপর সবুজ শার্ট আর জিন্স পরা, চুলগুলো উপরে করে ছুটি বাঁধা, মুখে কোনো সাজসজ্জা নেই। একটা বাস আসতেই চলন্ত বাসের ভিতর লাফ দিয়ে উঠে গেল। শ্রাবণ শুধু দূর থেকে তাকিয়ে রইল, মনে মনে বলে উঠল, মেয়েটার কি মৃত্যুর ভয় নেই? ম্যানেজারকে ফোন দিয়ে বলে উঠল 1 ঘন্টার ভেতরে মেঘলার সব ইনফরমেশন এনে দিতে, আর এতিমখানা থেকে কত টাকা চুরি হয়েছে তাও জানাতে। ফোন রেখে চুপচাপ বসে রইল। সারা রুম জুড়ে পায়চারি করছে ছোঁয়া। কি করবে ভেবে ভেবে হাত কচলাচ্ছে। 2 দিন পর এক্সাম, কিন্তু সে তো কিছুই পড়ে নাই। কলেজ যায় আর আসে, এটাই তো অনেক। বই খুলে পড়ার মতো ধৈর্য ওর নেই। এখন এক রাতে কিভাবে সব বই শেষ করা যায় কিছু আইডিয়া নিতে হবে ইউটিউব থেকে সার্চ দিয়ে। যেই ভাবা সেই কাজ, মোবাইল নিয়ে সার্চ দিল। মহুয়া ছোঁয়ার অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে বারান্দায় দাঁড়িয়ে। মহুয়া ইন্টার ফার্স্ট ইয়ার আর ছোঁয়া সেকেন্ড ইয়ার। 2 দিন পরেই এইচএসসি পরীক্ষা। ছোঁয়া অনেকভাবে সার্চ দিচ্ছে, শুধু একটা সহজ উপায় পাক, রাতে সবগুলো বই মুখস্থ করে ফেলবে। নির্জন ছোঁয়ার দরজার সামনে এসে অবাক হয়ে তাকিয়ে রইল। কিছু সময় নির্জনের কাজের প্রতি কোনো আগ্রহ নেই, তবে সে পড়াশোনায় ভীষণ ভালো স্টুডেন্ট ছিল, কলেজের টপ বয়। এইচএসসি পরীক্ষার আগের রাতে সাথে পানির মগ আর চা নিয়ে রাতে বসতো। পড়তে পড়তে ঘুম আসলে পানি নিয়ে চোখে ছিটা দিত, আর হামি আসলে চা খেত। এই কষ্টের ফলাফল ছিল কলেজের সেরা স্টুডেন্টের মধ্যে নির্জনের নাম প্রথমে। সে একটু প্লে বয়, তবে স্টুডেন্ট হিসেবে অনেক ভালো। এই গাধা মেয়ে এক্সামের 2 দিন আগেও মোবাইল নিয়ে বসে আছে। হঠাৎ রাগ হলো। এইসব ভাবে ছোঁয়ার পেছনে এসে দাঁড়ালো। ছোঁয়ার মনে করলো মহুয়া পেছনে দাঁড়িয়ে আছে। হাত পা ছড়িয়ে মোবাইল কপালে থেকে ছোঁয়া গঙ্গিয়ে বলে উঠল, মিহু, আমি এখন কি করব? কোনো আইডিয়া পাচ্ছি না কিভাবে এত বই শেষ করব। আমি তো শেষ। আমার বুঝি একই ক্লাসে থাকতে হবে রে। তবে ভালোই হবে, তুমি আর আমি তাহলে একসাথে আগামী বছর পরীক্ষা দিব। ভালো হবে না? বলেই পেছন ফিরে দেখে মহুয়ার জায়গায় নির্জন বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তুই তুই এখানে কেন? মিহু কই? নির্জন ছোঁয়ার থেকে চোখ সরিয়ে রুমে দেখে নিল কেউ নেই, বারান্দায়ও নেই, তার মানে মহুয়া রুমে নেই। এত তো বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? ঘুমানোর সময় মোবাইলে সব বুদ্ধি জমা রাখি, সকালে আবার নিজের মাথায় মস্তিষ্কে ডাউনলোড করে নি। বাহ বাহ, এত বুদ্ধি আইডিয়া থাকতে তোর কেন আবার পরীক্ষা দেওয়ার টেনশন করতে হবে? বড় আব্বুকে শুনলাম বলেছেন পরীক্ষা পাশ না করলে কোম্পানির সামনে চায়ের ছোট একটা দোকান নিয়ে বসে থাকে আবুল ভাই, ওনার সাথে তোর বিয়ে দেবে। ছোঁয়া অবিশ্বাস্য চোখে নির্জনের দিকে তাকাতেই নির্জন সিরিয়াস মুখ করে গম্ভীর কণ্ঠে বলল, বিশ্বাস না হলে বড় আব্বুকে জিজ্ঞেস কর, আমি নিজে কানে শুনেছি। ছোঁয়া কাঁদো কাঁদো মুখ করে একদম কান্না করে দিল। এটা কোনো কথা?
আবুলের সামনে দুইটা দাঁত নাই, হাসলে ফোকলা দাঁতের কপাটি বেরিয়ে আসে, কি যে বিশ্রী লাগে। হেসে তাকালে লুচ্চা ভিলেনগুলোর মতো লাগে। আল্লাহ, ছি, শেষ কিনা আবুল। তোর সাথে ভালো মানাবে। পড়াশোনা করার কি দরকার? নাক ডেকে ঘুমা কাঁথা গায়ে দিয়ে। বলেই শীষ বাজাতে বাজাতে রুম থেকে বেরিয়ে গেল। ছোঁয়া গালে হাত দিয়ে ভাবতে লাগলো এখন সে কি করবে। বড় মামাকে সে ভীষণ ভয় পায়, কিছু বলতে পারবে না। দৌড় লাগালো বইয়ের দিকে। এক এক করে সবগুলো বই সামনে সাজিয়ে পড়া শুরু করলো, কিন্তু মাথায় কিছুই ঢুকছে না, শুধু আবুল ছাড়া। মহুয়া ছাদ থেকে নেমে নিচে আসলো। আমেনা বেগমের সাথে বসে বসে টিভি দেখছে। আমেনা বেগম টিভি দেখার থেকে বেশি মহুয়ার সাথে কথা বলছে। হালিমা বেগম বিরক্ত হয়ে আমেনা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, ভাবি প্লিজ এই সিরিয়ালটা ঠিকমতো দেখতে দাও। ওই মেঘলা না টেগলাকে ছেলের বউ না করে এই মহুয়াকে ছেলের বউ করে নিলেই পারতে। আমরাও সিরিয়ালের মতো বউ শাশুড়ির যুদ্ধ না দেখে ভালোবাসা দেখতাম। তোমার কথা বলতে হলে রুমে নিয়ে সারা রাত কথা বলো। মহুয়া চুপচাপ বসে হালিমা বেগমের কথা শুনে মাথা নিচু করে আছে। আমেনা বেগম রেগে বলে উঠল, ওই মেয়ে আকাশ থেকে টপকে না পড়লে আমি মহুয়াকে বউ বানিয়ে নিতাম। ওই রাক্ষসী মেয়ে এসে সব শেষ করে দিল। তোর মন টিভিতে দে, এদিকে কি? এখনো তো আর একটা ছেলে আছে, বউ করে নিও। বলেই হালিমা বেগম হেসে উঠলেন। বুঝাই যাচ্ছে উনি মজা করে বলেছে। ঠিক বলেছ, কষ্ট করে আর মেয়ে খুঁজতে হবে না। মহুয়া কোনো একটা অজুহাত দিয়ে উঠে গেল। বোঝা যাচ্ছে ওনারা মজা করছে, তবে মহুয়া বারবার লজ্জা পাচ্ছে। পেছন ফিরে আহনাফকে দেখে থমকে গেল। আহনাফের পেছনে শ্রাবণ দাঁড়িয়ে। মহুয়া লজ্জায় পড়ে গেল। এই দুইজন কি তাদের সব কথা শুনে ফেলেছে? আহনাফ একবার মহুয়ার দিকে তাকিয়ে পকেটে এক হাত দিয়ে গম্ভীর মুখে সিঁড়ির দিকে চলে গেল। মহুয়ার সামনে থেকে গিয়ে মুচকি হেসে ফেলল। মেয়েটার গাল নাক লাল হয়ে আছে, চোখ নিজের পায়ে দিকে স্থির, ওড়না দিয়ে মাথায় অর্ধভাগ ঢাকা, কালো সালোয়ার কামিজ পরা, দেখতে অসম্ভব সুন্দরী। কোনো কারণে কি মেয়েটা লজ্জা পেয়ে আছে? আহনাফ, শ্রাবণ কেউ কিছু শোনেনি। শ্রাবণ মহুয়াকে দেখে নিজের রুমে না গিয়ে সোফায় বসলো। মহুয়ার দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলে উঠল, এক গ্লাস পানি দেবেন? পেছন থেকে কেউ হাত বাড়িয়ে পানির গ্লাস ধরল। শ্রাবণ ভ্রু কুচকে পেছনে ফিরে রেগে গেল। গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। ধীর পায়ে মেঘলার সামনে দাঁড়িয়ে গ্লাসটা ওর মুখের সামনে তুলে ধরল। মহুয়া ওদের দিকে তাকিয়ে আছে। মেঘলার মুখের রিয়াকশন বুঝতে পারছে না। না আছে বিরক্তির ছাপ, আর না সে খুশি। শুধু শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণীর দিকে। শ্রাবণ মেঘলার মুখের সামনে গ্লাসটা ছেড়ে দিল। চোখের সামনে গ্লাসটা নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ঝনঝন শব্দে টিভি বন্ধ করে পেছন ফিরল সবাই। যাহ বাবা, ভেঙে ফেলেন। আপনি তো বললেন পানি নিতে। তুমি ভাবলে কিভাবে তোমার মতো মেয়ের হাতে শ্রাবণ চৌধুরী কিছু খাবে? আমার থেকে দূরে থাকবে। শ্রাবণ হনহন করে ফিরে যেতে নিলে নিজের ভাঙা গ্লাসের টুকরোটার মধ্যে পা দিয়ে বসল। সাথে সাথে চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে নিল। আমিনা বেগম দৌড়ে ছেলের কাছে আসলেন। শ্রাবণ পা থেকে কাচের টুকরো বের করলো। রক্ত গড়িয়ে পড়ছে। মহুয়া কি বলবে, কি করবে বুঝতে পারছে না। ধীর পায়ে এগিয়ে এসে হাঁটু ভেঙে বসলো। শ্রাবণ থমকে গেল। হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। বুকের ভেতর ধুকপুক বেরিয়ে চলেছে। মহুয়া মেঘলার দিকে তাকিয়ে বলল, তোমার হাতে রুমালটা দাও। মেঘলা শ্রাবণীর দিকে তাকালো। শ্রাবণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মহুয়ার দিকে। মেঘলা রুমাল মহুয়ার হাতে দিয়ে নিজের রুমে চলে গেল। মহুয়া শ্রাবণের পায়ে রুমাল পেঁচিয়ে দিয়ে বলল, আহনাফ চৌধুরীর কাছ থেকে মেডিসিন নিয়ে নেবেন। বেলকুনিতে দাঁড়িয়ে পাশের বেলকুনির দিকে তাকিয়ে আছে মহুয়া। পাশের বেলকুনিটা আহনাফের। দুইটাই একসাথে লাগোয়া। আহনাফের বেলকুনিতে অনেকগুলো বেলি ফুল মালা রাখা। বেলি ফুলের ঘ্রাণে ওই দিকে নজর গিয়েছে। ফুল মহুয়ার ভীষণ পছন্দ। তার উপর
বেলি ফুলের ঘ্রাণ তো আরও বেশি ভালো লাগে। আগে প্রায় বাহিরে গিয়ে বেলি ফুলের মালা এনে খোপায়ে দিয়ে রাখত। লোভ সামলাতে না পেরে ধীর পায়ে বেলকনির কিনারায় গিয়ে উকি দিল, না, আহনাফ নেই। হাত বাড়িয়ে বেলি ফুলের মালাগুলো হাতে নিয়ে খোপায় গুজে নিল একটা, বাকি মালাগুলো জায়গায় রেখে দিল। পেছন ফিরে চলে আসতে নিলেই আহনাফ বলে উঠল, মালিককে না বলে তার জিনিসে হাত দেওয়া অপরাধ, আর সাথে করে নিয়ে যাওয়াকে বলে চুরি। ভয়ে মহুয়া কেঁপে উঠল। লজ্জায় ভয়ে পেছনে না ফিরে চুপ করে দাঁড়িয়ে আছে। আস্তে করে খোপা থেকে বেলি ফুলের মালা খুলে পেছনে ফিরল। ঘোমটা দিয়ে মাথা নিচু করে আহনাফের দিকে মালা এগিয়ে দিল। আহনাফ অ্যাটিটিউড দেখিয়ে বলে উঠল, কারো ব্যবহার করা জিনিস আহনাফ চৌধুরী নেয় না। মহুয়া হঠাৎ বলে উঠল, তাহলে তো বাকিগুলাও আমি ধরেছি, হাতে দিয়েছি, সবগুলোই তো ব্যবহার হলো। বলেই নিজের মুখ নিচে চেপে ধরল। ভুল সময়ে ভুল কথা বলার জন্য কবে না জেলে বসে মশার কামড় খেতে হয়। আহনাফ সবগুলো ফুল মহুয়ার দিকে ছুঁড়ে দিয়ে রুমে চলে গিয়ে ব্যালকনির দরজা বন্ধ করে দিল। মহুয়া অপমানে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে আহনাফের দরজার দিকে। অসভ্য বেয়াদব লোক, বড়লোকই দেখাতে আসে, নিশ্চয়ই গার্লফ্রেন্ডের জন্য এনেছিল। আমি তো জাস্ট খোপায় একটা দিয়েছি, আরও তো 9টা মালা ছিল। এত অ্যাটিটিউড দেখানোর কি আছে? শ্রাবণ ফ্রেশ হয়ে এসে বসল। রুমাল বাঁধা পায়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। আজ প্রথম মহুয়া ওর এত কাছে এসেছে, ওকে কেয়ার করেছে। মহুয়া ও কি আমাকে পছন্দ করে? থুর, কি ভাবছি, মহুয়ার জায়গায় অন্য কেউ হলে ও এগিয়ে আসতো। যে আঘাতে তোমার ছায়া পাওয়া যায়, তবে এমন আঘাত আমি প্রতিদিন পেতে চাই মায়াবতী। এইসব ভাবনার মাঝে ফোনটা বেজে উঠল। ম্যানেজার সাহেব কল দিয়েছে। স্যার, ভাবির বিষয়ে সব জানতে পারিনি। যা একটু জেনেছি তা হলো মেয়েটা ছোট থেকে এই বস্তিতে বেড়ে উঠেছে। পড়াশোনা বেশ করতে পারিনি দরিদ্রতার জন্য। এতিমখানায় চুরি করতো না, বরং 50,000 টাকা দিয়েছিল আজকে বাচ্চাদের জন্য। আর 1 লাখ টাকা বস্তিতে খরচ করেছে সবার জন্য। বাথরুম, গোসলখানা তৈরি করেছে। বস্তিতে 2টা হাতকল আর কয়েকটা বাথরুম ছিল। ভাবি আর কিছু বলার আগে শ্রাবণ বলে উঠল, আপনার কথা বলা আগে শেখা উচিত। আর একবার ভাবি বললে আপনার চাকরি খুঁজে পাবেন না। বলেই ফোন কেটে দিল। ওর বিশ্বাস হলো না ম্যানেজারের একটা কথাও। কাল ও নিজে ওই মেয়ের সম্পর্কে নিজেই খোঁজ নিবে। ম্যানেজার হয়তো অন্য কারোর সাথে এই মেয়েকে গুলিয়ে ফেলেছে। সকালে টিউশন থেকে বের হয়ে কলেজে চলে গেল। আজ অনেকটা দেরি হয়ে গেছে। ছুটির পর ছোঁয়া 2টা মেয়ে নিয়ে এসে মহুয়ার সাথে পরিচয় করিয়ে দিল। মেয়েগুলো ভীষণ মিশুক ছোঁয়ার বেস্ট ফ্রেন্ড। একটা মেয়ে প্রচুর কথা বলে। বিরক্ত হয়ে হাত দিয়ে কান চেপে ধরে আছে মহুয়া। মেয়েটা হঠাৎ খুশি হয়ে ওদের বলে উঠল, একটু পর আমার বয়ফ্রেন্ড আসবে আমার সাথে দেখা করতে। সবাই আগ্রহ নিয়ে বসে আছে এই বাচাল মেয়ের বয়ফ্রেন্ড দেখার জন্য। যেখানে একটুতেই ওরা সবাই বিরক্ত, সেখানে ওই লোক কিভাবে মেয়েটিকে সামলায় তা দেখার জন্য মূলত সবাই বসে আছে। কিছু সময় পর মেয়েটা বলে উঠল, এই তো চলে এসেছে। সবাই মাঠের দিকে তাকালো। বাইক থেকে হ্যান্ডসাম একটা ছেলে নামলো, হাতে অনেকগুলো গোলাপ। ছেলেটা ফুল নিয়ে ওদের সামনে আসতেই মহুয়া সবার মতো ছেলের দিকে তাকালো। কাপা কাপা পায়ে সে দাঁড়িয়ে গেল। রাগে হাত মুষ্টিবদ্ধ করে অগ্নি দৃষ্টিতে তাকালো ছেলেটার দিকে আর মনে মনে বলে উঠল, আমাদের তো একসময় সামনাসামনি হতেই হতো, কিন্তু এত জলদি হয়ে যাব ভাবতেও পারিনি। এখন শুধু হিসাব করা বাকি, জীবনের হিসাব, মৃত্যুর হিসাব। হাতে লাল চকটকে গোলাপ ফুলগুলো নিয়ে মেয়েটার সামনে এসে দাঁড়ালো। কলেজের মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে ছেলেটার দিকে। মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে আশেপাশে তাকিয়ে লজ্জায় মুখ ঢেকে নিল, যেন সে ভীষণ লজ্জা পেয়েছে। মহুয়া থমথম মুখে তাকিয়ে আছে মেয়েটার মুখের দিকে। হঠাৎ করে মেয়েটার মাঝে নিজেকে দেখতে পেল। 16 বছরের এক কিশোরী মেয়ে এভাবে মুখে হাত দিয়ে লাজুক হাসছে আর মুগ্ধ হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে। কাপা কাপা হাতে ফুলগুলো নিয়ে নিল।
আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তুমি মুহা। এই ছেড়ে যাওয়ার যোগে তুমি একটু কষ্ট করে থেকে যেও। আমি দুনিয়াতে এত এত নারী থাকতে শুধু তোমাতেই আসক্ত হতে চাই বারবার। তুমি থাকবে তো? ছেলেটার এমন মুগ্ধতার কথার সামনে দাঁড়ানো কিশোরী আবারও নতুন করে প্রেমে পড়ে গেল। ধীর মিষ্টি লাজুক কণ্ঠে বলে উঠল, পলাশ ভাই, জীবনে কখনো যদি ছেড়ে যাওয়ার শব্দ আসে তাহলে আমি আমার মৃত্যু বেছে নেব, তাও আপনাকে ছেড়ে যাব না। সেই একই পুরুষ, সেই একই কথা, কিন্তু সেই কিশোরীর জায়গায় আজ অন্য নারী। ইতিহাস সাক্ষী, পুরুষ তুমি শান্ত মস্তিষ্কের এক নিকৃষ্ট খুনি, ছলনাময়। এটা কথাটা যেন খাপে খাপ মিলে গেল আজ। মহুয়া হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে রইল। আজকাল কান্না আসে না, কোনো কিছুতে নিজেকে পাথর মনে হয়। ছোঁয়া, ইনি হলো তুহিন, তোকে সবসময় যার কথা বলি। ছোঁয়া মুচকি হেসে বলল, কেমন আছেন? জি ভালো। আপনাকে দেখে আরও ভালো হয়ে গেছি। আপনার কথা সব সময় বলে। অনেক ইচ্ছে ছিল একবার দেখার। কল্পনায় আপনার ছবিও এঁকে নিয়েছি, তবে কল্পনার থেকেও বেশি সুন্দর আপনি। ছোঁয়া তুহিনের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলো, মহুয়ার দিকে তাকিয়ে বলল, আমাদের এখন যাওয়া দরকার। ছেলেটার নজর এবার গেল ছোঁয়ার পেছনে দাঁড়ানো মেয়েটার দিকে। মহুয়া স্বাভাবিকভাবে হেসে মাথা দোলালো। হঠাৎ তুহিনের চোখে মুখের রং পাল্টে গেল। এক ঝাঁক ভয় এসে ভিড় করলো। ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল, হাত কাঁপছে, সাথে হৃদয়ও। চোখের রঙিন চশমাটা ভালো করে দিয়ে চোরের মতো এদিক ওদিক তাকালো। মহুয়ার দিকে তাকিয়ে দেখলো বাঁকা হেসে তাকিয়ে আছে। সে কি চোখে বেশি দেখছে? ভালো করে তাকালো, না, ভুল দেখছে না। ওর সামনে মহুয়া দাঁড়িয়ে আছে। মহুয়ার এই হাসি সবার কাছে স্বাভাবিক হলে তুহিন ওরফে পলাশ ঠিক বুঝে গেল এই হাসির পেছনে কতটা ভয়ঙ্কর হাসি লুকিয়ে আছে। মহুয়া ছোঁয়ার হাত ধরে কলেজ থেকে বেরিয়ে আসলো। আসার সময় একবার পেছন ফিরে দেখে নিল তুহিনের ভয়ার্ত মুখটা। মহুয়া খুব ভালো করে বুঝতে পারলো সামনে যা হবে একদম ভালো কিছু হবে না। এতদিনের লুকোচুরি খেলা হয়তো আজ এই মুহূর্ত থেকে শেষ। আজ থেকে বাড়ির বাহিরে প্রতিটি পা সাবধানে ফেলতে হবে। আজ আবার বুকের ভেতর ভীষণ ব্যথা করছে। মস্তিষ্কে প্রতিশোধের নেশা চড়ে বসলো। সে নিজ হাতে শাস্তি দিবে এই মানুষটাকে। মহুয়া আর ছোঁয়া একটা রেস্টুরেন্টে আসলো। রেস্টুরেন্টে ঢুকার আগেই নির্জনের সাথে দেখা হলো। এখানে কি করতে আসে মানুষ? এখানে মানুষ খাবার খেতে আসে, কিন্তু তুই তো আমার জানা মতে মানুষ না। ছোঁয়া রেগে দাঁতে দাঁত চেপে বলে উঠল, তাহলে আমি কি এলিয়েন? না, পেতনি। ছোঁয়া আশেপাশে তাকিয়ে রাস্তার পাশ থেকে ইটের টুকরো হাতে নিতেই নির্জন বলে উঠল, আরে পাগলকে পাগল বললে রেগে যায়, পেতনিকে পেতনি বললে পেতনিও রেগে যায়, কিন্তু তুই কেন রেগে যাচ্ছিস? মহুয়া বলে উঠল, ছোঁয়া শান্ত হও, চুপ করো, এটা রেস্টুরেন্ট। ছোঁয়া ইটের টুকরো নির্জনের পায়ে ছুঁড়ে রেস্টুরেন্টে ঢুকে গেল। নির্জন ব্যথা পেয়ে মহুয়ার দিকে ইনোসেন্ট মুখ করে বলে উঠল, ভাবি সরি, আপু আপনাকে সুন্দর লাগছে, এভাবে হাসবেন সব সময়। মহুয়ার সাথে সাথে হাসি বন্ধ করে দিল। চলুন, আমিও রেস্টুরেন্টে এসেছিলাম। মহুয়া এই ছেলের ব্যবহারে মাঝে মাঝে অবাক হয়। সব সময় প্রথম ভাবি বলবে, তারপর আপু, কিন্তু দেখা যাবে বয়সে মহুয়ার নির্জনের থেকে অনেক ছোট। মহুয়ার নির্জন ছোঁয়া বসে আছে। ছোঁয়া একটু পর রাগে চোখে নির্জনের দিকে তাকাচ্ছে। নির্জন মুচকি মুচকি হাসছে। মহুয়া আশেপাশে তাকাতে গিয়ে দেখলো ওদের দুই টেবিলের সামনে আহনা বসে আছে, পাশে একটা মেয়ে। মেয়েটা দেখতে ভীষণ সুন্দর, মুখে ভারী সাজ, ঠোঁটে কড়া লাল লিপস্টিক। মহুয়া বিড়বিড় করে বলে উঠল, ডাক্তার রেস্টুরেন্টে বসে রোগীর চিকিৎসা করছে, তাহলে হসপিটাল কিসের জন্য? ওপস, সব চিকিৎসার মেডিসিন তো আর হসপিটালে থাকে না। ওর পাশে ছোঁয়া ছিল। ছোঁয়া ভ্রু কুঁচকে মহুয়ার দিকে তাকিয়ে সামনে তাকালো। আহনাফকে দেখেই খুশি হয়ে উঠে দাঁড়ালো। নির্জনও আহনাফকে দেখলো। ছোঁয়ার খুশি আর বেশি সময় রইল না, মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল।
ছোঁয়া নিজের জায়গায় বসে বলে উঠল, এই মেয়েকে হয়তো ওনার গার্লফ্রেন্ড। তোমার তো গার্লফ্রেন্ড নেই, ভাইয়া বলেছে। নেই বলেছে, হতে কতক্ষণ। ছোঁয়া মুখ কালো করে নির্জনের দিকে তাকালো। নির্জন আয়েশ করে মুখে খাবার দিয়ে বলে উঠল, আজকের খাবারগুলো অন্য দিনের থেকে তিতো। সবাই গার্লফ্রেন্ড নিয়ে এসেছে, আমি সিঙ্গেল বলি হয়তো। প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে আসিস, আজ তো অন্যরকম লাগবেই। মেয়েটা ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট। তুই চিনিস? সাথে ভাইয়ার আর ওর মধ্যে কিছু চলছে। তুই শিওর কিভাবে? ওদের মুখের হাসি দেখে। ছোঁয়া চুপচাপ তাকিয়ে রইল আহনাফ আর মেয়েটার দিকে। রাগ হলো ভীষণ মেয়েটার উপর। ইচ্ছে করছে গিয়ে ধাক্কা দিয়ে আহনাফের থেকে 10 হাত দূরে ফেলতে, কিন্তু সাহস তো থাকতে হবে। মহুয়া আহনাফের দিকে তাকাতেই আহনাফ ওর দিকে তাকালো। হাত দিয়ে মুখ ঢেকে নিল মহুয়া, তাও কিছুই লাভ হলো না। আহনাফ দেখে ফেললো ওদের। বাড়িতে আসার পর থেকে ছোঁয়া একদম চুপচাপ হয়ে আছে। মন খারাপ? তাহলে বেলকনিতে গিয়ে অন্ধকার আকাশের ওই বহুদূরের চাঁদের কাছে মনে জমে থাকা কষ্ট, মন খারাপ খুলে বলো, মন হালকা হয়ে যাবে। আমার ফ্রেন্ডদের বললে, আম্মুকে বলতো, আমার কাছে বলাও কি হয়েছে, মন হালকা হবে। আর তুমি বলছো চাঁদের সাথে বলতে? মানুষের কাছে কষ্টগুলো শেয়ার করার থেকে চাঁদের সাথে শেয়ার করা ঢের ভালো। করে দেখো, আমি আর কিছু বলতে হবে না। ছোঁয়া তাই করলো। এক ছুটে বেলকনিতে চলে গেল। মহুয়া নিচে এসে রান্নাঘরের সামনে দাঁড়ালো। আমিনা বেগম রান্নায় ব্যস্ত। মহুয়ার দিকে একবার তাকিয়ে বলে উঠল, মহুয়া, আমার একটা কাজ করে দিবে? জি আন্টি, বলুন। আমি একটু কাজে ব্যস্ত, তুমি কি আহনাফের রুমে এই কফিটা নিয়ে আসতে পারবে? মহুয়া নিষেধ করলো না। কফির মগ হাতে নিয়ে আহনাফের রুমের সামনে আসলো। দরজায় শব্দ করতেই ভেতর থেকে বলে উঠল, দরজা খোলা, ভিতরে আসতে। মহুয়া ভয়ে ভয়ে দরজা ঠেলে ভেতরে আসলো। রুমটা খুব সুন্দর করে গোছানো। আহনাফ ল্যাপটপ হাতে নিয়ে বেলকনি থেকে রুমে আসলো। মহুয়াকে রুমে দেখে অবাক হলো। গম্ভীর কণ্ঠে বলল, আপনি? আপনার কফি। আপনি কেন এসেছেন? আন্টি ব্যস্ত, সেই জন্য। আহনাফ বিছানায় ল্যাপটপ রেখে নিজেও বসলো। এটা কোথায় রাখবো? আমার হাতে দিন। মহুয়া হাতে দিয়ে বেরিয়ে আসতে নিলে আহনাফ বলে উঠল, দাঁড়ান। মহুয়া দাঁড়ালো পেছন ফিরে। আহনাফের দিকে তাকাতে আহনাফ বলল, কফিতে মিষ্টি কম হয়েছে। মহুয়া হাত কচলে বলল, আচ্ছা, তাহলে দিন, আবার বানিয়ে নিয়ে আসি। আহনাফ মুচকি হেসে কফির মগ দিল। মহুয়া নিজে কফি বানিয়ে আনলো। আহনাফ এবার মুখ দিয়ে বলল, মিষ্টি অনেক বেশি হয়ে গেছে। আমার কাছে তো ঠিক মনে হলো। আচ্ছা, আমি আবার বানিয়ে আনছি। মহুয়া আবার কফি বানিয়ে আনলো। কফি তো ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে। মহুয়ার ভীষণ রাগ হলো, তাও নিজেকে সামলে আবার কফি বানাতে গেল। নিরুপমা, হালিমা, আমিনা বেগম মহুয়ার এভাবে কফি নিয়ে দৌড়াদৌড়ি দেখে অবাক চোখে তাকিয়ে রইল। মহুয়া খুব ভালো করে বুঝতে পারছে আহনাফ ইচ্ছে করেই এমন করছে। এবার আহনাফের কাছ থেকে ফিরিয়ে আনা ঠান্ডা কফিতে 2 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ লবণ, 1 চামচ মরিচ, সাথে বেশি করে চা পাতা দিয়ে স্পেশাল কফি বানিয়ে নিয়ে গেল। এতক্ষণ মহুয়ার এই কফি রান্না চোখ বড় বড় করে দেখছিল সবাই। আজ আহনাফের কফি খাওয়ার শখ আকাশে উঠাবে। আহনাফ বেশ মজা পাচ্ছে মহুয়াকে খাটিয়ে। মহুয়া এবার হেসে আহনাফের দিকে কফি এগিয়ে দিয়ে বলল, এবার আমি যাই, আমার টিউশনে যেতে হবে। আহনাফ কফির দিকে না তাকিয়ে মহুয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি টিউশন কেন নিয়েছেন? আমাদের বাড়িতে কি সব কিছু পাচ্ছেন না? আমার নিজের পরিচয় এবং বাড়ি প্রয়োজন, আর বাড়ি ভাড়া নিতে হলে টাকা লাগবে, সেই জন্য টিউশন নেওয়া। ও। আহনাফ কফি মুখে দিয়ে মহুয়ার দিকে তাকিয়ে রইল। সে না পারছে ফেলতে আর না পারছে গিলতে। ভালো হয়নি? আহনাফ কিছু না বলে চুপচাপ কফির মগের দিকে তাকিয়ে আছে। মহুয়া আস্তে করে রুম থেকে বেরিয়ে গেল। বাইরে এসে হাসতে শুরু করলো। বেচারা মুখটা দেখার মতো ছিল। মহুয়া
টিউশন থেকে ফিরতে ফিরতে বাহিরে অন্ধকার হয়ে গেল। আশেপাশে তাকিয়ে হাঁটতে শুরু করলো। কিছু দূর এসে মহুয়ার পা আপনা আপনি থেমে গেল। ওর সামনে তুহিন দাঁড়িয়ে আছে। মহুয়া সতর্ক চোখে আশেপাশে তাকালো, বোঝার চেষ্টা করলো কতজন আছে এখানে। তুহিন মহুয়ার সামনে এসে কাতর কণ্ঠে বলে উঠল, মহুয়া অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে এই ছেলেকে খুন করবে। তুমি রেগে আছো? আমি তোমাকে ওখানে রেখে আসতে চাইনি। আমি সত্যি তোমাকে ভালোবাসি, বিয়ে করার জন্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে আটকে ফেলে। আমি গিয়েছিলাম টাকা চাইতে। তুমি তো জানো আমার কাছে টাকা ছিল না। আমি তোমাকে খুঁজতে কতবার সেখানে গিয়েছি, তোমাকে পাইনি। আমি তোমাকে অনেক খুঁজেছিলাম মহুয়া। আমার ভালোবাসা সত্যি ছিল, তাই তো তোমাকে আবার ফিরে পেলাম। মহুয়া নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চেয়েও পারল না। তুহিন কলার চেপে ধরে ঠাস ঠাস করে গালে থাপ্পড় মারতে শুরু করলো। তোকে এখনো জীবিত রেখেছে আলহামদুলিল্লাহ বল। তোর ভালোবাসা না, মৃত্যু তোকে আমার সামনে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। তুই আমাকে টাকার বিনিময়ে বিক্রি করেছিস, আর এখন বুঝাতে এসেছিস আমাকে বাচ্চা মনে হয়। তোর নিখুঁত অভিনয় আমি বুঝতে পারিনি। ভালোবেসে বিশ্বাস করে বাড়ি ছাড়লাম তোর হাত ধরে, আর তুই আমার জায়গা করে দিলি পতিতা পল্লীতে। বলেই ব্যাগ থেকে কলম হাতে নিয়ে তুহিনের কিছু বোঝার আগেই ওর বুকের বাম পাশে কলমটা একদম ঠুকিয়ে দিল সবটা। তুহিন বুকে হাত দিয়ে রেগে মহুয়ার চুল ধরতে গেলেই মহুয়া কারাটে মাইট দিয়ে নিচে ফেলে দিল। রাস্তার পাশ থেকে বড় একটা ইট এনে শরীরে শক্তি দিয়ে তুহিনের মাথায় আঘাত করলো। মাথা ফেটে রক্ত পড়ছে। মহুয়া ফিসফিস করে বলে উঠল, তুই এত জলদি মরবি না, তোকে আমি এত কম শাস্তি দিয়ে মুক্তি দেব না। আমার মতো হাজারটা মেয়ের জীবন নষ্ট করেছিস, আমি তো ভাগ্যের জোরে বেঁচে গেছি। কিন্তু বাকি মেয়েগুলো তোদের মতো নরপশুদের প্রেমে ফেসে নিজের সব হারিয়েছে। তোর মৃত্যু এতটা ভয়ঙ্কর হবে যে এমন বিশ্বাসঘাতকতা করার আগে প্রতিটা পুরুষের বুক কেঁপে উঠবে। এর আগে 4টা খুন করেছি, তুই আমার শেষ খুন।